এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। হুগলির চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি এর সতর্কীকরণ কর্মসূচির অংশ হিসেবে আবাসন নির্মাণে বিভিন্ন বিধিনিষেধ ও নিয়মাবলী নিয়ে বিশদ আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার, অরিন্দম গুইন সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। পঞ্চায়েত, পৌর নিগম এবং জেলা পরিষদের কর্মকর্তাদের কাছে আবাসন নির্মাণের নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্যে আবাসন ক্ষেত্রে RERA এর গুরুত্ব তুলে ধরে স্বচ্ছতা ও ক্রেতার সুরক্ষার উপর জোর দেন। ওটা তো আপনি দেখেছেন যে আমরা ওইগুলো সেতুর তলায় যখন আগুন ধরে রান্না হয় বা ওই কি বলে ক্যান্টিন চলে, তখন যে ধোঁয়াটা বেরোয় সেটা সেতুকে নষ্ট করে, তার লাইফটাকে নষ্ট করে দেয়। আর যদি বাই চান্স আগুন লেগে যায় তাহলে ওই যে লোহাগুলো সেতুর মধ্যে যে আছে সেগুলো এক্সপ্যান্ড করে যায়, সেগুলো এক্সপ্যান্ড করে গেলে তার জোরটা কমে যায়, তার সেতুর লাইফটা একেবারে নষ্ট হয়ে যায়। মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশিস চক্রবর্তী নিয়ম মেনে উন্নয়ন এবং বেআইনি নির্মাণ রুখতে সকলকে সতর্ক করেন। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি এবং কামনাশিস সেন আবাসন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। বুঝতে পারবেন কি আরবান অ্যাক্টিভিটি এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটি এখানে অনেক বেড়েছে। শুধু তাই না, উত্তরপাড়া থেকে শুরু করে চুঁচুড়া অবধি, ব্যান্ডেল অবধি, এগুলো যে ক্লাস্টার্সগুলো আছে এখানে জনসংখ্যা অনেক বেড়েছে। এটা আমি বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ফোরসাইট, যেখানে আরবান এরিয়া আছে ওখানে ভালো পুলিশিং দরকার আছে। সম্মেলনে বিধায়ক অসিত মজুমদার আবাসন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, যার উত্তর দেন সূর্যকুমার জানা এবং বিশ্বজিৎ ঘোষ। এই উদ্যোগ আবাসন ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করা যায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যখন গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তখন বাংলার ঐতিহ্যবাহী শীতলপাটি তার কার্যকারিতা নিয়ে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একসময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া পর্যন্ত যাদের মন জয় করেছিল এই শীতলপাটি, কালের নিয়মে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও গরমের তীব্রতায় আরামের অন্বেষণে মানুষ আবারও ফিরছে প্রাকৃতিক শীতলতার দিকে। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার কারিগররা বর্তমানে হিমশিম খাচ্ছেন শীতলপাটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। জানা যায়, সম্রাট ঔরঙ্গজেব যখন দিল্লির মসনাদে ছিলেন তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন রূপলি বেতের শীতলপাটি। এই উপহার নাকি এতটাই মনে ধরেছিল ঔরঙ্গজেবের যে তিনি আমৃত্যু ওই পাটিতেই নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ও শীতলপাটির গুণমুগ্ধ ছিলেন। এই রাজা বাদশাহের শীতলপাটির প্রতি আগ্রহের মূল কারণই ছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে এর আরামদায়ক শীতলতা। শীতলপাটির চাহিদাটাই সবচেয়ে বেশি। কি কারণে এই চাহিদাটা? এটা মানে শুলে পরে শরীর ঠান্ডা হয়, শরীর ঠান্ডা থাকে, মানে শুয়ে আরাম আছে, এইটাই। আর দেখতেও আছে। দাম কিরকম? এটা 2500 হয়, 2000 হয়। কুচবিহারের তুফানগঞ্জ শহর এলাকায় বহু শীতলপাটি শিল্পী বসবাস করেন। সুশীল চন্দ ও অজিত কুমার চন্দ, যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা জানান শীতলপাটি তৈরি করা শুধু দক্ষতার কাজ নয়, এর জন্য প্রচুর ধৈর্য লাগে। একটি শীতলপাটি তৈরি করতে 4 থেকে 5 দিন সময় লেগে যায়। শুরু আগে বাগান থেকে বেত কাটতে হয়, তারপর এগুলা বানাইতে হয়, এগুলা আবার ভিজাইয়া তুলতে হয়। এই কাজটা হলো আমাদের পুরুষের, তারপরে মহিলারা বলে।
দাম তো বললে ভ্যারাইটিস বললো না, ভ্যারাইটিস দাম এই যে যেমন এটা 1000 টাকা, এর থেকে ছোটটা 800 টাকা, তারপরে নামাজ পড়ার বাড়ি আছে। তবে এই কারিগরদের মনে সরকারের প্রতি কিছুটা আক্ষেপও রয়েছে। তাদের অভিযোগ, শিল্পী কার্ড থাকা সত্ত্বেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। তীব্র গরমে শীতলপাটি যেন বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে ফিরে আনছে মানুষের দৈনন্দিন জীবনে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পাম্প হাউসে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগকে ঘিরে সাঁকরাইল ব্লকের রোহিণী গ্রাম পঞ্চায়েতে ধুমধুমার কাণ্ড ঘটেছে। ঝাড়গ্রামের সাঁকরাইলে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার পাম্প হাউসে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা, যার জেরে বাহাদুরপুর ও হরেকৃষ্ণপুর গ্রামে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। অভিযোগের তীর সরাসরি সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতির দিকেই। দলেরই একাংশ, বিশেষত নিচুতলার কর্মীরা তার বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ এনেছে। এই ঘটনা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকে ফের প্রকাশ্যে এনেছে। রোহিণী অঞ্চলের তৃণমূল সভাপতি মথুর মাহাতো জানিয়েছেন, চাকরি সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে বলে তিনি জানেন, তবে কে চাকরি দিয়েছে সেটা তিনি জানেন না। এই বিষয়ে ব্লক সভাপতি ভালো বলতে পারবেন। দেখিনি হরেকৃষ্ণপুর এবং বাহাদুরপুরে সংসদে তালা মেরেছে, আমি কিন্তু শুনেছি, আমি চোখে এখন দেখিনি। তো কীও তালা মেরেছে তা আমি জানিও না। শুনছি যে চাকরির ব্যাপারটা যে কে চাকরি দিয়েছে আমি জানি না। আমি যদি অঞ্চল সভাপতি, আমি আছি এই 4 অঞ্চলের অঞ্চল সভাপতি এবং কৃষি কর্মাধ্যক্ষ, তো ওই চাকরির ব্যাপারটা ওটা বড় সভাপতি জানেন। উনি যদি ব্লকে সমস্ত কিছু উনি করেন, হ্যাঁ, তো টাকা নিয়ে করেছে এমনি করেছে আমি জানি না। তার এই মন্তব্য দলের অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত দেয়। ব্লকের বিজেপি নেতৃত্ব এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ ছুড়েছে। সাঁকরাইল ব্লক বিডিও রোহন ঘোষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন। আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি, যিনি পিএইচডি ইঞ্জিনিয়ার সাহেবকে আছেন, কেন এটা তো সম্পূর্ণ পিএইচডি দপ্তর থেকে হয়েছে, এটা পিএইচডি দেখছে। আমরা কিন্তু লোকাল বিডিও হিসাবে আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি একটু গিয়ে ফলো আপ করতে, যে এক্স্যাক্টলি কী হয়েছে না হয়েছে, কেন হঠাৎ করে এরকম হয়েছে, কে বা লাগিয়েছে, মানে এক্স্যাক্ট খবরটা আমার কাছে নেই। আমার কাছে আজকেই সকালবেলা একটু আগে খবরটা এসছে। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি ব্যাপারটা একটু দেখতে, ওনাদের আইএসএর টিমও আছে। আমি খবরটা এক্স্যাক্ট নেওয়ার পরে আমি ব্রিফ করতে পারবো। আসন্ন বিধানসভা ভোটের আগে ঝাড়গ্রাম জেলায় শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগ তাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিমবঙ্গের চম্পা নদীর মোহনায় আবিষ্কৃত মুক্তজীবী সামুদ্রিক নেমাটোড। দীঘার জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মেরিন অ্যাকোয়ারিয়াম এবং রিজিওনাল সেন্টার এর বিজ্ঞানীরা এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছেন। ZS এর বিজ্ঞানী ডক্টর এস বালাকৃষ্ণনের নেতৃত্বে এক গবেষণা দল এই আবিষ্কারের কাজটি সম্পন্ন করেছেন। A new species, the predatory free-living marine nematode species, Paraclonimus bengalensis. That species reported from the Champa estuary, West Bengal, in India. In general, Paraclonimus bengalensis, the was wide spread in the various habitat. In current species identified in the estuary ecosystem. ডক্টর বালাকৃষ্ণন জানিয়েছেন, এটি ভারতীয় জলসীমা থেকে শিকারী মুক্ত জীবী সামুদ্রিক নেমাটোড প্রজাতির প্রথম নথিভুক্তিকরণ। গবেষকরা গত 14 অগস্ট 2024-এ বঙ্গোপসাগরের সঙ্গে চম্পা নদীর মিলনস্থলের আন্তঃজলোয়ার অঞ্চল থেকে প্রায় 10 সেন্টিমিটার গভীরে একটি হ্যান্ড কোডার ব্যবহার করে সংগৃহীত পলির নমুনা থেকে এই নতুন নেমাটোড প্রজাতিটি উদ্ধার করেন। নব আবিষ্কৃত প্রজাতিটি স্বতন্ত্র রূপগত বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর একটি পুরু নলাকার দেহ, একটি বৃহৎ মুখ গহ্বর, ডোরাকাটা কিউটিকলের পার্শ্বীয় অ্যালের উপস্থিতি। এই আবিষ্কার সামুদ্রিক জীবনের বিশাল এবং মূলত অনাবিষ্কৃত বৈচিত্র্যের ওপর আলোকপাত করে। যদিও মুক্তজীবী সামুদ্রিক নেমাটোডগুলি পলিতে সবচেয়ে সংখ্যাগতভাবে প্রভাবশালী প্রাণীদের মধ্যে রয়েছে। রিসেন্ট সার্ভে করতে গিয়ে আমরা ওই দীঘার চম্পা নদীর মোহনা থেকে এক ধরনের নেমাটোড নতুন প্রজাতি পেয়েছি, যেটা জেনাস হচ্ছে প্যারাস্পেরোলিমাস। এবার তার নতুন নামকরণ হয়েছে, স্পিসিস নামটা হলো বেঙ্গালেন্সিস, যেহেতু বে অফ বেঙ্গল থেকে এটা ডিসকভারি হয়েছে। এই যে স্পিসিসটার মূলত ইউনিক ক্যারেক্টারিস্টিক, কিছু মরফোলজিক্যাল ইউনিক ক্যারেক্টারিস্টিকের জন্য মানে কিছু বৈশিষ্ট্য আছে যেটা এই জেনাসের আলাদা স্পিসিসের থেকে আলাদা করে।
গবেষকদের দলটি সামুদ্রিক মিওফৌনাল সম্প্রদায় বোঝার জন্য আরও গবেষণা পরিচালনা করতে আগ্রহী এবং অন্যান্য অনাবিষ্কৃত জীবের জন্য কাছাকাছি অঞ্চলগুলি অন্বেষণ করার পরিকল্পনা করছে। দীঘা মেরিন অ্যাকোয়ারিয়ামের জন্য এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলাতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godavari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godavari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godavari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। আসানসোল ট্রাফিক মোড়ের কাছে একটি ফাস্টফুডের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসানসোল ট্রাফিক মোড়ের কাছে একটি ফাস্টফুড দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে আসানসোল দমকল বিভাগের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এই মুহূর্তে ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনও জানা যায়নি এবং হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দক্ষিণ থানার পুলিশও পৌঁছয়। তারা পরিস্থিতি তদারকি করছেন এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় বাঙালির হেসেলের অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালাবাটি। পাড়ার চপ ফুলুরি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ির ভুরিভোজ, শালপাতার ছোঁয়ায় খাবার পেত এক অন্যরকম তৃপ্তি। কিন্তু আধুনিকতার হাওয়ায় আজ সেই ঐতিহ্য মলিন, আর এর সরাসরি প্রভাব পড়েছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের জীবন জীবিকার উপর। একসময় বাঙালির দৈনন্দিন জীবন ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালাবাটি। পাড়ার চপের দোকান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবখানেই দেখা মিলত এই পরিবেশ বান্ধব সামগ্রীর। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র আজ অনেকটাই ফিকে। কাগজ ও থার্মোকলের তৈরি থালাবাটির দাপটে হারিয়ে যাচ্ছে শালপাতার ঐতিহ্য, যার ফলে চরম সংকটে পড়েছেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শালপাতার স্থান দখল করছে আধুনিক উপকরণ। কয়েক বছর আগেও স্থানীয় খাবারের দোকানগুলোতে চপ, ফুলুরি, কচুরির মতো মুখরোচক পদ শালপাতার প্লেটে পরিবেশন করা হতো, কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে কাগজের ও থার্মোকলের তৈরি প্লেট। শুধু ছোট দোকান নয়, পাড়ার অনুষ্ঠান বাড়িতেও শালপাতার থালাবাটির ব্যবহার চোখে পড়ে না বললেই চলে। সহজলভ্যতা এবং তুলনামূলক কম দামের কারণে এই আধুনিক উপকরণগুলোই এখন বেশি ব্যবহৃত হচ্ছে। শালপাতার থালাবাটির চাহিদা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আউশ গ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের জীবন জীবিকার প্রধান উৎসই ছিল শালপাতা সংগ্রহ ও তা থেকে থালাবাটি তৈরি। জীবনের ঝুঁকি নিয়ে ভোরবেলা গভীর জঙ্গল থেকে শালপাতা ও কুচিকাঠি সংগ্রহ করে তা সেলাই করে শুকিয়ে বান্ডিল করে মহাজনদের কাছে বিক্রি করাই ছিল তাদের একমাত্র ভরসা। এই শিল্পে যুক্ত শ্রমিকেরা জানান, আগে শালপাতার থালাবাটির চাহিদা অনেক বেশি ছিল। 1000 থালা তৈরি করলে তারা মজুরি পেতেন 400 টাকা। এখন চাহিদা কমে যাওয়ায় সেই মজুরি 300 টাকায় নেমে এসেছে। 1000 পাতা তৈরি করতে তাদের 3 থেকে 4 দিন সময় লাগে। এই সামান্য আয় দিয়েই তাদের সংসার চালাতে হয়। কুচি গুলো আনছি 300 করে দিচ্ছে, 1000 2-3 দিন লাগে। এমতাবস্থায় আউশ গ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, যদি সরকার তাদের পাশে দাঁড়ায় এবং আরও কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেয় তবে তারা এই সংকটের মোকাবিলা করতে পারবেন। তারা চাইছে অভাব যে রয়ে গেছে সংসারে, সে অভাব যাতে দূর হয়। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ ছিল তালগাছ। বর্তমানে নদিয়ার কৃষ্ণগঞ্জে নতুন করে তালের আটি রোপণ করে পরিবেশের ভারসাম্য ফেরানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি এই অঞ্চলের হাটবাজারগুলিতেও তালের শ্বাসের কদর বেড়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ও মাছদিয়ার হাটে বাজারে এখন তালের শাঁসের রমরমা ব্যবসা। শহর থেকে গ্রাম পর্যন্ত তালের শাঁস এক জনপ্রিয় মৌসুমি ফল। কেবল শাঁসই নয়, তালের রস, গুড়, পাকা তাল এবং পিঠার মতো সুস্বাদু খাবারগুলিও প্রায় সমানভাবে জনপ্রিয়। নদিয়ার বিভিন্ন শহরের রাস্তায় ফুটপাতে দেখা যাচ্ছে তালের শাঁস বিক্রেতাদের ব্যস্ততা। বিক্রেতা নারায়ণ ঘোষ, ভরত বিশ্বাস এবং তপন বিশ্বাস জানান, প্রতিদিন 30 থেকে 40 কাঁদি তাল বিক্রি হয়। গরমের দিনে তালের শাঁসের চাহিদা আরও বাড়ে। প্রতিটি তালে 2 থেকে 3টি শাঁস থাকে এবং 4টি শাঁস 15 থেকে 20 টাকায় বিক্রি করা হয়। এগুলো আমাদের গাছ কিনে রেখে দিতে হয়, এই সময় নিয়ে গিয়ে কাটা হয়। 500-600 মাল দেখে দাম করা হয়। গাছে তো সব সমান মাল হয় না, কম বেশি মাল আছে। বাজারে এখন মোটামুটি চলছে ভালো, লাভ ওই শতকরাই ধরে নেন 1 থেকে 150 টাকা থাকে। নদিয়ার বিভিন্ন স্থানে কাঁচা তালে বাজার ছেয়ে গেছে। তালের শাঁসের ব্যাপক চাহিদা থাকায় বিক্রেতারা প্রায়শই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খান। প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলে এই তাল শাঁসের বিক্রি। প্রতিদিন প্রতিটি বিক্রেতার প্রায় 4 থেকে 5 হাজার শাঁস বিক্রি করেন, যা থেকে গড়ে 400 থেকে 500 টাকা পর্যন্ত তাদের লাভ হয়, এমনটাই জানিয়েছেন তারা। এবছর তালের ভালো ফলন হয়েছে। বর্তমানে অনেকেই বজ্রপাত রোধে তাল গাছ রোপণ করছেন। এর ফলে মৎস্য চাষের পাশাপাশি তাল চাষ থেকেও মুনাফা পাচ্ছেন চাষিরা। একটি তাল গাছ 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। যারা এই তাল গাছ কিনছেন তারা তাল বিক্রি করে আরও 500 থেকে 1000 টাকা মুনাফা করছেন। বলা বাহুল্য, তাল গাছ এখন অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।